দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রাত 11টায় আমরা এই আয়োজন নিয়ে হাজির হই। আজকে একটু ব্যতিক্রম আয়োজন এবং আমরা বিজনেস ওয়ার্ল্ডের বিশেষ আয়োজন বৃহস্পতিবারে আমরা সেটি করে থাকি প্রায়শই, এবং আজকে আমরা আনুষ্ঠানিকভাবে নতুন এই আয়োজনটি করছি। এবং আপনারা জানেন যে সামনে বাজেট অধিবেশন চলছে এবং আমরা ঠিক একদিন পরই ঈদের ছুটিতে সবাই চলে যাব, এবং সেই ধারাবাহিকতায় বাজেট নিয়ে ঈদের পরে খুব বেশি আলোচনা করার হয়তো সুযোগ থাকবে না, কিন্তু আমরা একটু অন্য বিষয়ে কথা বলতে চাইব যে দেড় দশকে, অর্থাৎ গেল দেড় দশকে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভস, এই কথাটি আমরা বারবার প্রচার করতে চাই, বলতে চাই। এবং আমাদের সঙ্গে যারা নীতি নির্ধারক আছেন তারাও বলেন যে প্রান্তিক পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ পৃথিবীর একটি অন্যতম সেরা ঘটনা। আমরা সেগুলো দেড় দশক ধরে কিভাবে সেটা হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি এমিরেটাস অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ স্যার এবং প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক, আমরা প্রায়শই তার সাথে যুক্ত হই। অধ্যাপক ডক্টর আহমেদ আল কবির, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতি বিনিয়োগ নিয়ে আমরা তার সাথে কথা বলি, এবং অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদৌসি, পরিচালক বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল গোপালগঞ্জের। এবং আপনাদেরকে বলে রাখতে চাইছি যে এই মানুষগুলি সবাই নিজের গুণে গুণান্বিত, এবং বিশেষ করে ডক্টর আহমেদ আল কবির স্যার, বিশেষ করে ডাক্তার ABM আবদুল্লাহ স্যার, এবং আমাদের সঙ্গে যিনি আছেন ডাক্তার নাহিদ ফেরদৌসি। আমরা জানি যে শেখ হাসিনা ইনিশিয়েটিভ যে স্বর্ণপদক, এবং আমার ভীষণ ভালো লাগছে যে এই তিন গুণীকে এক ফ্রেমে পাওয়া, এগুলো কিন্তু রীতিমতো ভাগ্যের ব্যাপার। এবং আমাদের এমিরেটাস অধ্যাপক ডক্টর আবদুল্লাহ স্যারকে দিয়ে আমরা শুরু করব। স্যার, আমরা বলছিলাম যে দেড় দশকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যেমন বদলেছে এবং প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা যেমন পাচ্ছে, আবার আপনারা তিনজনই, এই যে তিনজন আমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছি, সবাই কিন্তু একেবারে কঠিন থেকে কঠিনতর কাজের মধ্যে থাকেন বলেই আপনাদের এই স্বীকৃতি। সব কিছু মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার দিকটি আরও যুগোপযোগী আমরা করতে চাই, প্রধানমন্ত্রী করতে চান, দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ সেটি একটি ব্যাপার, সেটি একটি কনসেপ্ট। সব মিলে কি যুক্ত করবেন আবদুল্লাহ স্যার? না, ধন্যবাদ আপনাকে। সুধীর দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমার সঙ্গে তো বিশিষ্ট আলোচক, আপনারা সবাই তাদের পরিচয় জেনে গেছেন। আমি তাদের সঙ্গে থাকতে পারি খুবই আনন্দিত, এবং আপনার প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার মনে হয় যে সে দেড় দশকের স্বাস্থ্য ব্যবস্থা বলার আগে আপনি শুরুতে যে কথাটা বলছিলেন শেখ হাসিনা ইনিশিয়েটিভ, মানে এই পয়েন্টে আমি আগে বলতে চাচ্ছি। আপনি জানেন যে কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক জনগোষ্ঠীর সুন্দর স্বাস্থ্য সেবার একটা বলতে পারেন যে একটা মডেলই হয়ে গেছে সারা পৃথিবীর জন্য। সারা পৃথিবীর বিশেষ করে ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য একটা রোল মডেল আসলে। এই যে শেখ হাসিনা ইনিশিয়েটিভ কথা যে বলে, এটা আসলে কমিউনিটি ক্লিনিককে উদ্দেশ্য করেই বা এটাকে কেন্দ্র করেই জাতিসংঘে একটা প্রস্তাব, মানে তারা এই কমিউনিটি ক্লিনিক নিয়ে, এবং এটা একটা এত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর পেরিফেরিতে, গ্রামে গঞ্জে যেখানে আছে, যেখানে স্বাস্থ্য সেবার বিন্দু মতো সুযোগ সুবিধা আগে ছিল না বলতে পারেন, বা কম ছিল বা একেবারে লিমিটেড ছিল, সেখানে এই যে শেখ হাসিনা ইনিশিয়েটিভ যেটা, ওখানে যে কমিউনিটি ক্লিনিক যেটা করা হয়েছে, তো জাতিসংঘে একটা রিজলিউশন হয় যে এই কমিউনিটি ক্লিনিক এটা একটা সুন্দর একটা মডেল। সেখানে 70টা দেশের প্রতিনিধি কিন্তু ছিল, এবং তারা এক বাক্যে এটা সাপোর্ট করছে, তারা স্বীকার করছে, এবং এটা একটা ভালো মডেল, এবং তারা এটা অনুসরণীয়, অনুকরণীয়। এমনকি তারা এটাও বলছে যে যে সমস্ত দেশে এই ধরনের চিকিৎসার সুযোগ সুবিধা নাই, সেই সমস্ত দেশে যেন এই শেখ হাসিনা ইনিশিয়েটিভ এটার অনুকরণে স্বাস্থ্য ব্যবস্থা চালু করা হয়। সবচেয়ে যেটা আমার কাছে এক্সাইটিং মনে হয়, বা আমার সঙ্গে যে দুইজন বিশিষ্ট আলোচক আমি দেখতে পাচ্ছি, তারাও এগ্রি করবেন, তারাও কিন্তু এবার শেখ হাসিনা ইনিশিয়েটিভ তারা গোল্ড মেডেল পেয়ে গেছেন। এটা হলো কোনো ব্যক্তির নামে জাতিসংঘে এই কিন্তু প্রথম একটা রিজলিউশন পাস করে ব্যক্তি। এটা কিন্তু আগে এটাকে কোনদিন ঘটে নাই। এটা তো আমি মনে করি আমাদের দেশ যে শেখ হাসিনা সে কোনো ব্যক্তির নামে, এই তো সুন্দর জিনিস। এটা আমাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য অবশ্যই শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য, সর্বোপরি সারা দেশের সবগুলো বাঙালির জন্য বা আমাদের মানুষের জন্য আমি মনে করি একটা বিশাল গৌরবের জিনিস। এবং এটা যে কত বড় গৌরব, এটা আসলে ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না। অবশ্যই আমাদের জন্য অত্যন্ত, মানে প্রধানমন্ত্রী এই দেশের জন্য, দেশের মানুষের জন্য এটা একটা সুন্দর সম্মানিত জিনিস একটা অর্জন করে আমাদের দেশের মানুষকে উপহার দিয়েছেন। এটাকে অবশ্যই স্বীকার করতেই হবে। আর ওভারঅল যদি বলতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থার
অল্প কথা যে স্বাস্থ্য কিন্তু অনেকটা উন্নতি হয়ে গেছে, তাতে কোনো সন্দেহের কোনো অবকাশই নাই। একটা প্রবলেম আমাদের স্বীকার করতেই হবে, দেশটা তো ছোট, মানুষ বেশি, রুগীও বেশি। সুতরাং জনগণের যা প্রত্যাশা হয়তো পুরোপুরি অতটা প্রাপ্তি হয় নাই, সেজন্য কিছুটা হয়তো বা হতাশাও হয়ে গেছে। তারপরেও যদি এক কথায় বলতে হয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক উন্নতি হয়েছে। উন্নতি হয়ে গেছে বলেই আমাদের গড় আয়ু তো বাড়ছে, মেয়েদের ধান 73, পুরুষদের হয়তো একটু কম, গড়ে 72.8 বা একটু সামান্য এদিক ওদিক। এটা উন্নতি না হলে তো গড় আয়ু বাড়তো না। আমার মনে আছে স্বাধীনতার পর পর আমাদের গড় আয়ু কিন্তু ছিল 37 বছরের মতো, বা 37 এরকম ছিল। তারপরে বাড়তে বাড়তে 40, 45, 50, 60, 65, এখন সেটা 72.8 গড়ে। সুতরাং এটা অবশ্যই তো আমাদের পজিটিভ দিক, ভালো দিক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা উন্নতি হয়ে গেছে। আমাদের ভ্যাকসিনের কার্যক্রম বলেন, এবং আপনি জানেন যে আমাদের ভ্যাকসিনের কার্যক্রম এত সুন্দর হয়ে গেছে, যার জন্য জননেত্রী শেখ হাসিনায় কিন্তু ভ্যাকসিন উপাধিও দেওয়া হয়েছে। তাহলে তো এটা এমনিই নিতে নাই, এটা তো একটা বিশাল অর্জনই হলো। স্যার, ইভেন আমি করোনার সময় গেল আপনার মনে দেড় আছে। দশকের যদি স্বাস্থ্য খাতে আমাদের অর্জনগুলো দেখি, মানে এক এক করে একেবারে প্রতিনিয়তই মানে সেটি তো দেখি। আর আমরা যেভাবে বড় হয়ে উঠছি, মানে এক ধরনের সমালোচনার মধ্য দিয়ে বা গণমাধ্যম সেই জায়গাটিতে মানে ভালো কিছুর আলোচনা খুব কম হয়। আবার এগুলো আলোচনা করতে গেলে অনেকে অন্যভাবে দেখার চেষ্টা করে, ভাববে যে আমরা বোধহয় কোনো মতলবে বা কোনো বিষয়ে এইগুলি করতে চাই, এরকম অভিযোগটাও আসে। আমি আমাদের সঙ্গে ডক্টর আহমেদ আল কবির স্যার আছেন। কবির স্যার আমাকে বলছিলেন যে, বিশেষ করে আমি স্যারকে যখন বললাম, স্যার বলছিলেন যে জাতিসংঘের রেজলিউশনটা যদি একটু ভালো মতো স্টাডি করা যায়, যে তা শেখ হাসিনা ইনিশিয়েটিভের মধ্যে ঠিক আপনারা যেই কথাগুলো বলছিলেন যে পৃথিবীর এতগুলো দেশ, প্রত্যেকটি দেশের নেচার এক একটা দেশে এক এক রকমের, আর বাংলাদেশের চিত্রটি সম্পূর্ণ আলাদা। সেখানে অনেক বেশি ঘনবসতিপূর্ণ দেশ এবং এই দেশের মানুষের নানাবিধ সমস্যা, কিন্তু এই দেশে আর অন্য উন্নত দেশে কিংবা যারা আমাদের চেয়ে পিছিয়ে আছে তাদের সঙ্গে তুলনা আমাদের সঙ্গে চলে না, যে অল্প জায়গায় বেশি, সেখানে নানান জটিল সমস্যা, সেইগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সেবা পৌঁছে দেওয়ার জন্য যে ইনিশিয়েটিভ, অর্থাৎ যে উদ্যোগটি গ্রহণ হয়েছে, মানে কমিউনিটি ক্লিনিক তো বটেই, তার বাইরেও বেশ কিছু উদ্যোগ যেগুলো নিয়ে মানুষের আগ্রহ রয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেবা নিচ্ছে। আবার ওষুধপত্র, কবির স্যারও আমাকে একটু বলছিলেন, মানে আমি যখন স্যারেরকে ফোনে কথা বলছিলাম তখনও তিনি আমাকে তথ্য দিচ্ছিলেন। স্যার, কবির স্যার প্রশ্ন তো এইটাই আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, কবির স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুল্লাহ সাহেব অত্যন্ত সুন্দরভাবে প্রেক্ষাপটটা বর্ণনা করেছেন। আমি তার সাথে দুই একটি কথা অ্যাড করতে চাই, যেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে যে রিজলিউশনটা হয়েছে, এটাতে আরো একটু ব্যাপকভাবে শুধু কমিউনিটি ক্লিনিক নিয়ে এক্সাম্পল আকারে বলা হয়েছে, কিন্তু সার্বিকভাবে বলা হয়েছে, যেটা হচ্ছে যে আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সার্বজনীন স্বাস্থ্য উন্নয়ন, যেটা যে এইটার ইউনিভার্সাল হেলথ কাভারেজকে এনশিওর করতে গিয়া বিশ্বব্যাপী যে কমিউনিটি পার্টিসিপেশন এবং এটা এনশিওর করা খুবই জরুরি বলে বলা হয়েছে। এবং এইটার জন্য এক্সাম্পল আকারে শেখ হাসিনা ইনিশিয়েটিভকে সামনে আনা হয়েছে। বাংলাদেশে এই সফলতা দেখিয়েছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এবং এইটাকে একেবারে এক্সপ্লিসিটলি আপনি ঠিকই বলেছেন যে কোনো একজন ব্যক্তির নামে এটা পুরা একনলেজমেন্ট, জাতিসংঘের 70টা দেশ মানে ইউনানিমাসলি এই রেজলিউশনটা পাশ করা, এটা একটা ব্যতিক্রমী অবস্থা। পাশাপাশি আমি যেটা বলতে চাই, এই মডেলটাকে কিন্তু রাজনৈতিকভাবে অনেকভাবে এটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন শুরু হয় কমিউনিটি ক্লিনিক কনসেপ্টটা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আগের বার যখন 96 সালে ক্ষমতায় আসেন, তখন কিন্তু এই ক্লিনিক গুলো চালু করা হয়। কিন্তু 2001 সালে যে বিএনপি জামাত সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু এইটাকে বাতিল করে দেওয়া হয়। এমনকি এইসব ক্লিনিকগুলোতে গরু চড়ানোর মতো ছাগল চড়ানো, ছাগল বেঁধে রাখা হয়তো, কোনো ধরনের কোনো ফাংশনালিটি আস্তে আস্তে যেন বন্ধ করে দেওয়া হয়েছে। লাকিলি যে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে 2009 সালে এই জিনিসটাকে, এটাকে আবার রিভাইভ করে। আমরা প্রথম অবস্থায়
এক রুমের বা দেড় রুমের ক্লিনিক করেই কিন্তু কমিউনিটি ক্লিনিককে শুরু করা হয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে এখন 3টা রুম করে নতুন যে মডেল যেটা, এখানে এমনকি কোনো কোনো জায়গায় যেমন উকিয়া বা টেকনাফ এলাকায় আমরা দেখেছি যে এটাকে দুই, যেহেতু ফ্লাড প্রন এরিয়া, এখানে নিচতলাকে খালি রেখে উপরের তালায় কমিউনিটি ক্লিনিকের স্ট্রাকচার করা হয়েছে এবং নিচতলাকে ওয়েটিং স্পেস হিসেবে ব্যবহারের জন্য করা হয়েছে। এই জাতীয় অনেক ইনোভেশনও এর মধ্যে ঘটে যাচ্ছে এই কমিউনিটি ক্লিনিকগুলোতে। আর এই কমিউনিটি ক্লিনিকগুলোতে যেটা ঘটছে যেটা হচ্ছে যে যারা আমাদের যে সিএইচসিপি যারা আছে, ফ্রন্টলাইন ওয়ার্কার, তাদেরকে ট্রেনিং পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। পাশাপাশি একটা জিনিস করা হচ্ছে যেটা হচ্ছে যে 30টা মেডিসিন ফ্রিও, বিনা পয়সায় তাদেরকে দেওয়ার সরবরাহ নিশ্চিত স্যার, করা হচ্ছে। আপনি আমাকে বলেছিলেন আনইন্টারাপ্টেড যে একটু জাতিসংঘের যে রেজুলেশনটা এবং এই কথাটা যেটা আপনি বলছিলেন যে 30টারও বেশি ফ্রি মেডিসিন দেওয়ার একটা ব্যাপার, এইটা কিন্তু একদমই অন্যরকম। কারণ উন্নত বিশ্বের সঙ্গে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার তুলনা দিতে চাইবো না, কারণ সেখানে অঢেল আছে। আর আমাদের যে সীমিত সম্পদ সেটি দিয়ে আন্তরিকতা, বা যেমনটা বলছিলেন যে একটা সময় এই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন গণমাধ্যমে ছাপা হয়েছিল যে সেই পরিত্যক্ত কমিউনিটি ক্লিনিকের ঘরগুলোতে সেই যে গরু ছাগল চড়ানোর যে দৃশ্যটি, সেটি কিন্তু জনকণ্ঠে প্রকাশিত হয়েছিল, ইত্তেফাকেও প্রকাশিত হয়েছিল। স্যার, আমি আসবো আপনার কাছে। আমি যেমনটা বলছিলাম যে আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর নাহিদ ফেরদৌসী রয়েছেন, তিনি পরিচালক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালে। আর আপনার কাছে একটু যাব। আমি যেমনটা বলছিলাম যে আসলে এই যে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা, মানে সেটি প্রান্তিক পর্যায়ে নানা মাত্রিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। আবার আপনি যে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন এবং সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমরা যতটুকু শুনেছি যে অনেকটা অত্যাধুনিক প্রযুক্তি এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি প্রতিষ্ঠান। সব কিছু মিলে আমরা সবাই হয়তো ঈদ উদযাপন করব, উৎসব করব, কিন্তু কর্তব্য দায়িত্বে আপনি কিন্তু সেখানেই থাকছেন এই ঈদের সময়টাতে, যাতে মানুষ এসে ফেরত না যায়। এই যে সেবা যারা করেন তাদের মধ্যে যে এরকম একটি চিন্তা, এটি কিন্তু আমাদেরকে দারুণভাবে আলোড়িত করে। এটাও এক ধরনের শেখ হাসিনা ইনিশিয়েটিভ, এটা আমি বলতে পারবো কিনা। আমি একদম একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো। নিচে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও আমন্ত্রণ জানাচ্ছি। 1.5 দশকে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং শেখ হাসিনা ইনিশিয়েটিভ। আমরা বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদৌসীর কাছে। নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করার রয়েছে, কি যুক্ত করবেন? জি, আমি আসলে নিজেকে খুব গৌরবান্বিত মনে করি যে আমি এমন একটি প্রতিষ্ঠানে কাজ করছি যেটি বঙ্গমাতার নামে, শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এবং আমি যে জেলায় কাজ করি এখানে জাতির পিতা জন্মগ্রহণ করেছিলেন। তো আমি নিজেকে আসলে খুবই গৌরবান্বিত মনে করি। এবং আমি যখন অধ্যাপক হই, যখন আমার কাছে একটি কথা আসে যে তুমি কি ওইরকম জায়গায় গোপালগঞ্জে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারবে, তখন আসলে কেউ ছিল না, এখানে পোস্টিং ছিল না। তো আসলে আমি নিজেকে মনে করলাম যে এটা আমার জন্য একটা সৌভাগ্য যে আমি এই পুণ্যভূমিতে সেবা করার আমার সুযোগ আসছে। এবং দার্শনিক রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, আমরা নারীরা আসলে অনেক নিজেদেরকে অনেক ক্ষমতার মনে করি যে, এবং ঢাকার বাইরে আসার মতো যে সাহসিকতা সেটা আমি দেখাতে পেরেছি শুধুমাত্র এই সময় আমরা চাকরি করছে বলে। এবং আমি এটাকে আমি বলবো যে শেখ হাসিনা ইনিশিয়েটিভ, আমরা আসলে নারীরা এগিয়ে আসতে পেরেছি এবং ঢাকার বাইরে আমরা কাজ করছি। আমি খুবই ভালোভাবে আসলে এখানে কাজ করতে পারছি, আমার কখনোই কোনো সমস্যা হয়নি। এবং ঈদে আমি আসলে এই প্রতিষ্ঠানে
কেমন যেন একটা মমত্ব বোধ আমার কাছে আসলে আমি বোধ করি, যার জন্য ঈদটাতে আমি সবসময় মনে করি যে এখানে যে আমার যারা স্টাফরা আছে, ডাক্তাররা থাকবে, ঈদের সময় সাধারণত একটু কম থাকে, ডাক্তাররা ছুটিতে যান, আমরা একটা রোস্টার করে চালাই। এর মধ্যে কিন্তু যে রুগীরা আসবে তারা কিন্তু যারা জরুরি সেবা, সাধারণত জরুরি সেবার জন্য আসবে, এবং খুব কম সংখ্যক থাকে যে আউটডোরে আসে। এই সময়টা আমার কাছে মনে হয়েছে যে প্রতিটি প্রতিষ্ঠান প্রধানেরই আসলে আমার আমার এটা ব্যক্তিগত একটা মতামত, যেটা থাকা উচিত। আমি যখন থাকি তখন কিন্তু এখানকার পরিবেশটা অন্যরকম থাকবে, সবাই এম্পাওয়ার্ড থাকে, ডাক্তার এবং স্টাফরা এই সময়টা একটু নিরিবিলি থাকে। কাজে ওরা যখন বুঝে যে না প্রতিষ্ঠান প্রধান আছেন, আহ তখন পরিবেশটা একটু অন্যরকম হয়। এবং আমার কাছে আসলে এটা খুব ভালো লাগার একটা জায়গা, যে আমি এখানে আসার পর থেকে আমি সবকটাই ঈদ আমি এখানে করি। আমার ডাক্তার, আমার স্টাফ যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা রান্না বান্না করে একসাথে খাওয়া দাওয়া করি। এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। বা বা এই যে উদাহরণটি, সেটি কিন্তু একটা অন্যান্য প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠান বা আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা ঈদের দিন বিশেষ একটি প্রতিবেদন করি যে এই ঈদ সবাই উৎসব পালন করবে, কিন্তু এমন কেউ কেউ আছেন যে যারা কর্তব্যের টানে সেই ঈদের দিনটিতেও অফিস করতে হয়, সেবা দিতে হয়, এরকম একটি বিষয়। পাশাপাশি উপলব্ধির জায়গাটা অনেক জরুরি, যেমনটা আব্দুল্লাহ স্যারও বলছিলেন, আল কবির স্যারও বলছিলেন। আমি আবারও একটু অধ্যাপক আব্দুল্লাহ স্যারের কাছে যাব। স্যার, একটা তো আছে যে আমাদের সীমিত সম্পদ, সেগুলো আমরা বারবার বলার চেষ্টা করি, কিন্তু আপৎকালীন সময়ে আমরা দেখি যে এই কমিউনিটি ক্লিনিক এবং অন্যান্য যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকি, সেই জায়গাগুলো অনেক ভালো করে। আমি করোনার সময়টিকে একটু আনতে চাইবো যে সেটি, বা আল কবির স্যারের সঙ্গেও যখন কথা হচ্ছিল যে আমরা ভ্যাকসিনে এত ভালো করেছি, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রয়োগ, মেনটেন, সংরক্ষণ সব কিছুতে, যে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে এই গোপালগঞ্জেই কিন্তু মানে সেইটি ভ্যাকসিন তৈরির জন্য বিশাল একটি অবকাঠামো নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছেন। এটিও কিন্তু আমাদের শেখ হাসিনা ইনিশিয়েটিভের একটি অংশ, এটা আমি বলতে পারবো কিনা আব্দুল্লাহ স্যার? না, ধন্যবাদ আপনাকে। এটা তো ভালো পয়েন্ট বলছেন। তার আগে আমি আরেকটু বলি, আপনি একটু আগে কিন্তু একটা কথা বলছিলেন যে আমাদের যে সাফল্য যেগুলো অনেক আছে, এগুলো কিন্তু মিডিয়াতে এতটা আসে না। আমরা যে এত কাজ করছি, এত রোগীর সেবা দিচ্ছি, এতটা নেছে, হয়তো টুকটাক একটু ভুল ত্রুটি হয়ে যায়, এটাই কিন্তু মিডিয়াতে এমন ভাবে ফলাও করে প্রচার করা হয় যে সেটা মানুষের মধ্যে একটা ভুল তথ্য কিন্তু যায়, ভুল মেসেজ যায়, তাতে মানুষের ওই ডাক্তারদের প্রতি বা স্বাস্থ্য সেবাটা আস্থাও কিন্তু নষ্ট হয়। এই যেমন অধ্যাপক নাহিদ ফেরদৌসী বললেন, এই যে এই ছুটির মধ্যেও কিন্তু উনি সেবা দিচ্ছেন। এটা শুধু কোনো হাসপাতাল কিন্তু আসলে বন্ধ থাকে না। হ্যাঁ, একটু রুগী হয়তো কম হয়, কারণ রুগীরাও তো ওই সময় কম, তারাও তো বাড়িতে যাবে, ছুটিতে যাবে, ঈদ করবে, ওই সময় কম হয়। ইমার্জেন্সি গুলোতে যেন কেউ ভোগান্তি না পারে, এরকম করে সব হাসপাতালে কিন্তু ডাক্তার থাকে, ওই মানে রোস্টার করা হয়। সমস্যা কিন্তু অনেক সময় দেখা মিডিয়াতে আসে, ডাক্তার নাই, পাইলো না, এই হলে এরকম কথাবার্তাও আসে। হয়তো দু একটা এক্সেপশনাল হতে পারে, তো কোনো হাসপাতাল কিন্তু বন্ধ হয় না, চিকিৎসা কিন্তু চলছে আমাদের। সুতরাং আমি মনে করি যে মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ, সবসময় আগেও বলছি, যে আমাদের যেগুলো খারাপ সাইড এটাও তুলে দেয়, কিন্তু আমাদের যে ভালো কাজও যেটা আছে এটাও যদি তুলে ধরেন, তাহলে জনগণের মধ্যে আমাদের যে এটা রোগী ডাক্তারের সম্পর্ক বা আস্থা, এই সংকটটা কিন্তু অনেকটা কাটাতে সাহায্য করবে। আপনার প্রশ্নে আছে যে ভ্যাকসিনের কথাটা বললেন, এই যে ভ্যাকসিন অলরেডি আমি বলছি যে আমাদের দেশে শুধু করোনা না, অন্যান্য ভ্যাকসিনের কার্যক্রম এত সুন্দরভাবে চলছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিসেবে কিন্তু উপাধিও তো দেওয়া হয়েছে। এটা তো আপনার কোনো অস্বীকার করার কোনো উপায় নাই। এই যে করোনার ভ্যাকসিনের কথা বলছিলেন, যখন করোনা ভ্যাকসিন তো এই একমাত্র ভ্যাকসিন যে দ্রুততম সময়ে কিন্তু আলোর মুখ দেখছে। কারণ যে কোনো ভ্যাকসিন তৈরি করতে 5 থেকে 10 বছর লাগে, বিভিন্ন রকমের ট্রায়াল, বিভিন্ন পেজ এগুলো করতে হয়, তখন খুব জরুরি ভিত্তিতে এই করোনার ভ্যাকসিনটা আসে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে আমি জিজ্ঞেস করছিলাম যখন ভ্যাকসিন তখনও বাজারে আসে নাই, আমি এমনি জিজ্ঞেস করছি বাইদে বাই যে ভ্যাকসিন যদি করোনার আসে, গরিব দেশের বা ডেভেলপিং কান্ট্রি আমরা কি এগুলো পাবো? বড় বড় দেশগুলো তো সব কিনে নিয়ে ডাবল ট্রিপল করে কিনে তারা স্টক করবে, আমরা কি এগুলো পাবো? মানে প্রধানমন্ত্রী কিন্তু বলছিলেন যে ভ্যাকসিন আগে আসুক, খালি বলবেন কখন আসলো, যেখান থেকে পারি আমি ভ্যাকসিন জোগাড় করবো। এবং শুধু উনি কথার কথা না, মানে প্রধানমন্ত্রী কিন্তু ভ্যাকসিন জোগাড় করে দেখিয়ে দিয়েছেন, এবং বাংলাদেশের মেজরিটি প্রায় 80-90% লোক কিন্তু ভ্যাকসিন পেয়েছে, এবং সেটা বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। এবং ভ্যাকসিন কার্যক্রম সারা পৃথিবীতে সুন্দরভাবে প্রশংসিত হয়ে গেছে, এবং এশিয়ার মধ্যে আমাদের স্থান কিন্তু প্রথম। শুধু ভ্যাকসিন না, আমাদের করোনার প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসা সব দিক দিয়েই এশিয়ার মধ্যে আমাদের স্থান কিন্তু 1 নম্বরে। সারা পৃথিবীতে আমাদের স্থান কিন্তু 5 বা 6 নম্বরে, 5 নম্বরে। সুতরাং এটা আমাদের বিশাল অর্জন, এটা আমাদের স্বীকার করতে, পৃথিবীর বড় বড় দেশ
yani হিমশিম কাটছিল। উন্নত দেশ যাদের টাকা পয়সা, অর্থবিত্ত, সায়েন্টিফিক নলেজ যা, তাদের তো কোনো অভাব ছিল না। তাদের চেয়ে কিন্তু আমরা কোনো অংশে তো খারাপ তো করিই নাই। আমরা মনে করি ওদের চেয়েও আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ভালো করছি। একটা উদাহরণ দিতেই হবে, ধরেন আমেরিকার মতো দেশ আজকে পর্যন্ত মারা গেছে কিন্তু প্রায় 12 লক্ষের উপরে, তাদের আক্রান্ত 11 কোটির উপরে। আর আমাদের দেশে কিন্তু মারা গেছে 29,486 বা সামথিং, এরকম 29,000-এর মধ্যে, 30,000-ও হয় নাই। আমাদের আক্রান্ত 20 লাখের মধ্যে, কোটিও কিন্তু হয় নাই। আমরা ভালো করতে পারছি বলেই তো আমাদের মৃত্যুর হার কম, আক্রান্তের হার কম। এটা তো আমাদের বিশাল সফলতা। আমাকে কোনো এক সময় বাইরের আমাকে জিজ্ঞেস করলো যে, প্রথম থেকে আমাদের খুব ক্রিটিসাইজ করতো, আমাদের ট্রিটমেন্ট ভালো না, ডাক্তাররা বুঝে না, চিকিৎসা দেয় না, এই সেই কত রকমের। কিন্তু আলটিমেটলি যখন আমরা ভালো করছি, আমাকে আমেরিকার মতো বিশাল বিশাল অনেক দেশ আমাকে জিজ্ঞেস করছে বাংলাদেশ এত ভালো কি করে করলো। আমি তাদেরকে একটা জবাবই দিছি যে আমরা কিন্তু যে কোনো যুদ্ধে জয়লাভ করলে সেনাপতি, দক্ষ সেনাপতি লাগে। আর সেনাপতির আন্ডারে তো সৈন্য সামন্ত। সেনাপতি যদি ভালোভাবে তার দক্ষতা, তার যোগ্যতা, তার ডিসিশন নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার, স্টেপ বাই স্টেপ কখন কি করতে হবে, এটা যদি সেনাপতি শক্ত থাকে, আর যারা ফিল্ড ওয়ার্কার আমরা যারা আছি, তাদের কাজ করতে সহজ সাফল্য কিন্তু আসে। আমি বলছি যে আমাদের বড় সেনাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার নেতৃত্বে কখন কি করতে হবে, স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান, কখন কি ডিসিশন নিতে হবে। এই যে ভ্যাকসিন বলেন, ওষুধ বলেন, তারপরে যে ভেন্টিলেটর নিয়ে কত রকমের, আইসিইউ নিয়ে কত রকমের আলোচনা সমালোচনা, এগুলো হচ্ছে ওষুধপত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এক এক, এবং লকডাউন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এক বাই এক যখন যা দরকার উনি ওই সময় ঠিকভাবে করছেন বলেই আমাদের সব দিক দিয়ে আমরা স্যার, সফলতার মুখ দেখি। আমি আমাদের আমি সব আবারও দিক দিয়ে কিন্তু আসবো আমাদের আপনার সফলতা। কাছে। আমি জি কবির অবশ্যই। স্যারকে শুধু একটু বলে রাখতে চাইবো, কবির স্যার, আমি অনেক আগে থেকেই আপনাকে দেখি যে স্বাস্থ্য ব্যবস্থাপনা বা আপনি অনেক অনুষ্ঠান আপনার সঙ্গে করার সুযোগ হয়েছে। আপনি বারবার একটি কথা বলেন যে মানুষকে উদ্বুদ্ধ করা এবং মানুষকে যদি দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা এই যে কর্মক্ষম জাতি, কর্মক্ষম মানুষ, আবার ইয়াংদের নিয়ে আপনার আলাদা ভাবনা, মানে তাদের কাছ থেকে আমরা অনেক বেশি অর্থনীতিতে একটা ভূমিকা পাবো এবং সেটাই দেশকে আরও অনেক দূর এগিয়ে নেবে। এটা আপনি বারবার আমাদের অনেক অনুষ্ঠানে, সর্বশেষ আমরা বাংলাদেশ টেলিভিশনে যে অনুষ্ঠানটি করেছিলাম সেখানেও কিন্তু এরকম একটি ইঙ্গিত দিয়েছেন। আমি শুধু একটু বলতে চাইবো যে সুস্থ মানুষ, সুস্থ জাতি এবং এই যে কমিউনিটি ক্লিনিক সহ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, সেটার আরও চুলচেরা বিশ্লেষণ করে যেখানে যেখানে কাজ করা দরকার সেগুলোকে যদি আমরা নতুন নতুন আইডিয়া, কনসেপ্ট দিয়ে উন্নত বিশ্বের সাথে সম্পৃক্ত করতে পারি, তাহলে কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে সুযোগটি আমাদের হাতে রয়েছে, যে একেবারে তরুণদের সংখ্যা বেশি, সেটিকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করা যায়। যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড অর্থনীতি আপনি জানেন, সেজন্য আপনার কাছেই এই প্রশ্ন। আমি একদম একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছ থেকে এটি শোনার চেষ্টা করব। নিচে আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব শাহ অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি 1.5 দশকের স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং শেখ হাসিনা ইনিশিয়েটিভ। কবি স্যার, প্রশ্ন আপনার কাছে আগেই রাখা ছিল, কঠিন প্রশ্ন, কিন্তু নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করা রয়েছে। কবি স্যার। কে আমি যেভাবে দেখি, এই পুরো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উনি একজন ভিশনারি লিডার হিসেবে পুরো জিনিসটাকে উনি সাজিয়েছেন। এটা অন্য কেউই এই ভিশনারি লিডারের এই যে অবস্থাটা, কারণ দেখেন আপনি যদি চিন্তা করেন কিছু আজ থেকে 15 বছর আগের দিকে চাপা, তখন দেখবেন আমাদের গ্রামে গঞ্জে মানুষজন শুধুমাত্র কোয়াকদের কাছ থেকেই চিকিৎসা পায়। কোনো ধরনের কোনো ট্রেন মানুষের কাছ থেকে, আর ডেলিভারি হইতো একেবারেই গ্রাসরুটে, কি দায়ীকে দিয়ে, এবং দায়ীরা আনকোয়ালিফাইড, আনট্রেন এবং কোনো ধরনের কোনো, কিন্তু তারা তাদের সামর্থ্য অনুযায়ী তারা সেবা দিত। ওই কোয়াকরাও তাই দিত, গ্রাম্য ডাক্তাররা, কিন্তু তাদের কোনো ধরনের কোনো কোয়ালিফিকেশন নাই। আমি দেখেছি, আমার বাবা ডাক্তার ছিলেন, আমার বাবার যে কম্পাউন্ডার ছিল, কম্পাউন্ডার সরি, ওই যে ব্যাগ নিয়ে যেত, বাবার সাথে ব্যাগ নিয়ে যেত, যে ওই মেসেঞ্জার টাইপের, ওকে কি বলতো আমি ভুলে গেছি এখন, তো ওর নাম ছিল রসা, আমার মনে আছে এইটুকু। তো যাওয়ার সময় ওই সেই কিন্তু রিটায়ার করে
সে আবার ফার্মেসি দিয়ে বসে রয়েছে, মানে সেই ডাক্তার। ও এইটাই ছিল বাস্তব জিনিস, এইরকম অবস্থা ছিল। এই অবস্থা থেকে রাষ্ট্রনায়ক শেখ মিশনারি লিডার হিসেবে কোনো কাউকে জব থেকে বের করে দেন নাই, বলেন নাই যে আইন করেন নাই যে, বা পুলিশ দিয়ে বলেন নাই যে ইয়ে করো, এই যে কুয়াকদেরকে বাদ দিতে হবে, এইসব কোনো কিছুই বলেন নাই। বলছেন যে আমরা প্রত্যেকটা ৬,০০০ মানুষের জন্য একটা ক্লিনিক করব, এবং এই ক্লিনিকটি আমরা আস্তে আস্তে একজন কমিউনিটি থেকে বেড়ে ওঠা একটা ছেলে বা মেয়েকে আমরা তৈরি করব, যে আস্তে আস্তে এই পুরা ট্রানজিশনটা করাবো। এবং শি হ্যাজ মেড দ্যাট, এই ট্রানজিশনটা অত্যন্ত সাকসেসফুলি ঘটানো হয়েছে। এবং এইটাই হচ্ছে শেখ হাসিনার ভিশনারি লিডারশিপ, এবং এবং তার যে ওই যে পুরাপুরি ভাবে এই পুরা বিষয়টাকে, যে গরিবের প্রতি যে দরদ, গ্রামের মানুষের প্রতি দরদ। কারণ ওইখানে ডাক্তার সাহেবদেরকে যদি নির্দেশও দেওয়া হইতো, ওনারা গিয়ে ওইখানে সেবা দিতে পারতেন না। এমনকি কোয়ালিফাইড প্যারামেডিক্সদেরকেও যদি 4 বছর যারা পড়ে তাদেরকে যদি বলা হইতো যে ওইখানে, ওইটা হইতো না। ওই ট্রানজিশনিংটা খুব সুন্দরভাবে ঘটিয়েছেন। এটাকে আমাদেরকে আমরা দেখছি, গবেষণায় দেখছি, কাজকর্মেও দেখছি, বাস্তবে এটা দেখতেছি। এইটা একটা দিক। আরেকটা দিক আমি যেটা বলতে চাই, যেটা হচ্ছে যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই কমিউনিটি ক্লিনিক ইনিশিয়েটিভের ফলে একেবারে শুধু আমরা যেমন একটা বেসিক ফাউন্ডেশন তৈরি করছি, কিন্তু ওই কমিউনিটি ক্লিনিক থেকে ইউনিয়ন লেভেল সেন্টার গুলোতে রেফার হচ্ছে, ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ওইখান থেকে আবার রেফার হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সে। উপজেলা হেলথ কমপ্লেক্সের কমপক্ষে 9 জন ডাক্তার আছে এখন। এখন সব জায়গায় হয়তো নাই, এখনো পৌঁছানো যায় না, কিন্তু এই যে চেইন অফ রেফারেল, এইটা এটা কিন্তু একটা বড় সম্পদ। আর আমাদেরকে যেটা আস্তে আস্তে আমরা কমিউনিটিকে ওই যে এএনসি বা পিএনসি গুলোকে যত আমরা বাড়াতে পারছি, আমরা একটা জিনিস করতে সক্ষম হচ্ছি, যে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য এদেরকে তৈরি করতে পারতেছি, যে একটু দূরে যে পাঠানো হবে ফ্যাসিলিটিতে, এই ফ্যাসিলিটি পাঠানোর সময় যেটা দরকার, যেটা এই সময়টা যেন বাই করা যায়, এই এই ধরনের ইমার্জেন্সি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার, এই যে এই কাজগুলো হচ্ছে, এবং এই কাজগুলো কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে তাদেরকে তৈরি করা হবে। স্যার এই কাজগুলোর সূত্র ধরে আপনি যেমনটা বলছিলেন, আবার আমরা যেমন আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম ডাক্তার নাহিদা ফেরদৌসী আছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে যেহেতু প্রান্তিক পর্যায়ের মানুষদের সঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ আপনি পাচ্ছেন, মানে আমি আন্তরিকতাই বলবো যে তারা এরকম একটি রিমোটেস্ট এরিয়ায়, তার চেয়েও রিমোটেস্ট এরিয়া আমাদের ডাক্তাররা কাজ করছেন, ওইখানে কাজ করতে গিয়ে নতুন নতুন আইডিয়া নিশ্চয়ই আপনারা পাচ্ছেন, যে অতি সাধারণ মানুষরা আসছেন, তাদের সাথে যেমন কবির স্যার বলছিলেন 6,000 মানুষের জন্য, তাদের থেকে আরেকজন পরিচালনার জন্য তৈরি হওয়া, আবার তাদেরকে সম্পৃক্ত করতে পারলে তারাও নতুন নতুন আইডিয়া দিতে পারছে। আমি বলছি যে এত বেশি সংখ্যক মানুষের দেশ, সেই দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনা এত সহজ নয়, কিন্তু এই যে বুদ্ধিটা বের হলো, এবং এই বুদ্ধির কৌশল বা প্রয়োগের ক্ষেত্রে গিয়ে আরও নতুন নতুন আইডিয়া পাওয়া যাচ্ছে, তেমন কি কোনো কিছু পাচ্ছেন, বা সাধারণ মানুষের কিছু রিয়াকশন নিশ্চয়ই খুব আপনারা পান? নাহিদা আপু, আপনার কাছ থেকে শুনবো, একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে আমি এই প্রশ্নের উত্তর শুনতে চাইছি। একটু ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9, প্রণব সাহা অপু আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগে অধ্যাপক ডাক্তার নাহিদা ফেরদৌসীর কাছে আমার প্রশ্ন ছিল, সেই উত্তরের জবাবে নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করার আছে। কি যুক্ত করবেন? যে এখানে এখানে কাজ করতে এসে, এই প্রতিষ্ঠানে কাজ করতে এসে আমার কিন্তু আরেকটি কাজের সৌভাগ্য হয়েছে। কমিউনিটি ক্লিনিক যখন থেকে হয়, তখন আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার একটা অনুভূতির কথা। তখন আমি যেহেতু চোখের ডাক্তার, আমার কিন্তু ওইভাবে সুযোগ হওয়ার কথা না যে কমিউনিটি ক্লিনিকের সাথে সরাসরি জড়িত। তো আমি এমনি যেতাম, কোথাও হয়তো আমি যাচ্ছি, কমিউনিটি ক্লিনিক পাশে দেখছি, আমি কিন্তু তাদের সাথে যেতাম, কথা বলতাম। তো এই যে একটা চাওয়া, মানে আমার যে এত ভালো লাগাটা ছিল,
এটি পূরণ হলো আমার গোপালগঞ্জে এসে। আমি যখন এখানে কাজ করতে আসি তখন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান মহোদয় স্যার আমাকে বললেন যে তুমি যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাজ করছো, তোমার এটা বিশেষত হাসপাতাল, তুমি আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কমিউনিটি ক্লিনিক গুলোর সুপারভিশন এবং মনিটরিং এর অতিরিক্ত দায়িত্বটা পালন করো। আমি এটা সাগ্রহে করেছি এবং এটি করতে গিয়ে আমরা যেটা একটা নতুন যে কাজটা করছি সেটা খুব রিসেন্টলি আমরা শেষ করেছি একটি গবেষণা যে কমিউনিটি আমাদের চোখে কমিউনিটি ক্লিনিকে কতগুলো পেশেন্ট সাধারণত আসে এবং তারা কিভাবে চিকিৎসা দিচ্ছে, তারা এই পেশেন্টগুলোকে কোথায় পাঠাচ্ছে, তারা যে পাঠাচ্ছে তারা কি ওই জায়গাগুলো আসছে কিনা, বা চিকিৎসা নিয়ে তারা আবার কমিউনিটি ক্লিনিকে ফেরত যাচ্ছে কিনা বা বলছে কিনা। আমরা 6 মাসের একটা গবেষণা ফলাফল আমরা গত মাসে আমরা প্রকাশ করেছি এবং সেই ফলাফল থেকে আমরা যেটা আমরা আর কি ঠিক করেছি যে আমরা আরেকটা কাজ করব। সেখানে হলো আমরা তাদেরকে এই যে আমরা 9টি জেলার, আমাদের এই অঞ্চলে আমাদের এটা যেটা বিশেষায়িত হাসপাতাল, এই এখানকার 9টি জেলার প্রায় আমরা 1,500 কমিউনিটির যে সিএসসিপিরা আছেন তাদেরকে আমরা আমাদের হাসপাতালে নিয়ে এসে একদিনে প্রাথমিক চক্ষু বিষয়ে আমরা তাদেরকে একটা ট্রেনিং দেব। তাতে তারা কোন রুগীটাকে কখন কোথায় পাঠাতে হবে, কোন রুগীটার অপারেশন দরকার, জাস্ট তারা খালি দেখে বুঝবে এবং তারা যে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং তাদেরকে যে উপদেশটা দেওয়া তারা কোথায় যাবে, এইটি আমরা শুরু করতে যাচ্ছি। এবং আমরা রেফারেল চেইনটা মেনটেন করব যে পেশেন্টগুলো যেন হারিয়ে না যায়। এবং এটাতে যে সুবিধাটা হবে, পেশেন্ট যে চিকিৎসা পাচ্ছে সে আবার কিন্তু যে সেই কমিউনিটি ক্লিনিকে বলবে এবং কমিউনিটি ক্লিনিকটা না একদম মানুষের বাহ! বাড়ির পাশে, একদম বাড়ির পাশে সে ভাত রান্না করছে, আসছে, কথা বলছে এবং তাদের একটা আপনজন কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করছে এবং কমিউনিটি ক্লিনিকটা। এবং আমরা চাচ্ছি যে এই রেফারাল নেটওয়ার্কটা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যতে এই যে 6,000 পপুলেশনে ওইখানে কোন কোন জনগণের আসলে কোন রোগে ভুগছে, আমরা প্রথম পর্যায়ে নিয়ে কাজ করছি, যেহেতু এখানে বিশেষত হাসপাতাল আমাদের এই প্রতিষ্ঠানটাকে বেস করে আমরা করছি। আমরা খুব আশাবাদী এটার একটি ভালো ফল আমরা যখন প্রকাশ করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন রিসার্চের উপরে জোর দিতে, আমরা আসলে সেই দিকটাতে যাচ্ছি, কমিউনিটি ক্লিনিককে ইনভলভ করে আমরা একটা মডেল দাঁড় করাতে এবং গবেষণায় যেতে। এবং এই গবেষণা যদি আমরা চক্ষু বিষয়ে সফলতা অর্জন করতে পারি তাহলে এটা আমরা অন্য বিষয়ে আমরা রেপ্লিকেট করতে পারবো, মা শিশু। এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে আমরা একটা জায়গায় এখন তো আমরা আইটিতে আমরা অনেক অগ্রসর হয়ে গেছি, আমরা কিন্তু তখন একটা ক্লিক করে আমরা দেখতে পারবো যে কোন বাহ! এলাকায় হুম, হুম। ডায়াবেটিস বেশি, কোন মানে এলাকায় অর্থাৎ আমরা যে বেশি। স্মার্ট বাংলাদেশের যে কর্মসূচি রেখেছি স্মার্ট অলরেডি স্মার্ট মানে বাংলাদেশ সেই আইডিয়াটাই কিন্তু আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। আব্দুল্লাহ স্যার, আপনার কাছে আসবো। যেমনটা বলছিলাম যে আসলে ভালোর তো আর কখনো শেষ নেই, কিন্তু যেই ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, বিশেষ করে নাহিদা ফেরদৌসী যেমনটা বলছিলেন যে আইটি ক্ষেত্রের যে অগ্রগতি, যে আমরা এখন একটা ক্লিক করলেই ওই 6,000 মানুষের কি কি সাধারণত বিষয় অসুখ বিসুখে ভোগেন সেটা সম্পর্কে আমরা স্যাম্পল পেয়ে যাব। অর্থাৎ একটি বা দুটি কয়েকটি 6,000 মানুষ 18,000 মানুষের যদি আমরা এই ডাটাবেসটি তৈরি করতে পারি, তার ভিত্তিতে সারা দেশের কি ধরনের রোগশোক ভোগে এবং সেগুলো নিয়ে প্রশিক্ষণ দিতে, ট্রেনিং করতে, মানে যেটা আলকবি স্যার করে থাকেন, মানে সেগুলো কিন্তু অনেক সহজ হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায় আপনি কি যুক্ত করবেন, আমি একদম একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছ থেকে সেটি শুনবো। নিচে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি, 1.5 দশকের স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং শেখ হাসিনা ইনিশিয়েটিভ। আব্দুল্লাহ স্যার, কি যুক্ত করবেন? এবং নিশ্চয়ই অনেক কিছু যুক্ত করার আছে স্যার। দার্শনিক শেখ হাসিনা এই যে একটার পর একটা কাজ করে যাচ্ছেন বা কমিউনিটির এই চিন্তাধারা তার মাথায় বা কেমনে ঢুকলো, এটা আসলে ব্যক্তিগতভাবে আমি তাকে একসময় জিজ্ঞেস করছিলাম। এই যে সুন্দর ব্যবস্থা, আমি ডাক্তার হিসেবে তো এসব কোনদিন চিন্তা ভাবনা করি নাই, আপনি এটি কি করে চিন্তা আপনার মাথায় কিভাবে ঢুকলো?
উনি কিন্তু জবাব দিয়েছিলেন আসলে এই স্বপ্নটা আসলে কিন্তু বঙ্গবন্ধু বাহ, বঙ্গবন্ধু চাচ্ছিলেন প্রান্তিক জনগোষ্ঠী ঘরের দুয়ারে যেন চিকিৎসার সুযোগ সুবিধা পায়, কেউ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, অথবা অর্থাভাবে যেন কারো চিকিৎসা হবে না এই অবস্থার জন্য শিকার না হতে হয়। এটা কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। এবং এই যে কমিউনিটি যে ব্যবস্থা, এটা কিন্তু তারই স্বপ্ন ছিল। উনি সময় পাননি, মাত্র 3.5 বছর সময় পেলেন। ঘাতকের নির্মম আঘাতে উনি শাহাদত বরণ করলেন, পরিবার পরিজন সহ আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধুর স্বপ্নটাকে ধারণ করে লালন করে পালন করে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর যারা দর্শন ছিল, জননেত্রী শেখ হাসিনা দার্শনিক রাষ্ট্র শেখ হাসিনা, উনি কিন্তু আসলে বঙ্গবন্ধুর স্বপ্নটাকেই বাস্তবায়ন করেই ফেলছেন, অনেক কিছু করে ফেলছেন, যেগুলো বাকি আছে ওগুলো করবেন। তার মধ্যে অন্যতম বঙ্গবন্ধুর স্বপ্ন যেটা ছিল কমিউনিটি, কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নটাকেই আসলে বাস্তবায়ন করছেন। দেন আপনার প্রশ্নের জবাবে আসি। আপনি তো বলছেন জননেত্রী শেখ হাসিনা কিন্তু এসে ঘোষণা দিল যে ডিজিটাল বাংলাদেশ করবে। তখন অনেকে হাসাহাসি করে, এটা আবার কি জিনিস, সব তো অ্যানালগের যুগ, আবার ডিজিটাল, অনেকে বলতো। কিন্তু এটা তো এখন বাস্তব। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল করে দেখিয়ে দিয়েছে, এটা কিন্তু আর স্বপ্ন নয়, কথার ফুল ঝুরিয়ে নয়, বাস্তবে উনি এটা প্রতিফলন কিন্তু দেখিয়ে দেন। কিন্তু পুরা দেশ ডিজিটাল বাংলাদেশের উপরেই তো ভাসছে, এটা তো সত্য। এখন যে ঘোষণা দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ, আগে 41 সনের মধ্যে স্মার্ট বাংলাদেশ, এটাও কিন্তু এখন আর কেউ যে যেতেই বলুক অবশ্যই ইনি বাস্তবায়ন করে দেখাবেন না। এবং এই স্মার্ট বাংলাদেশের টার্গেটে কিন্তু আমরা আগাচ্ছি। তাতে হবে কি, যেগুলো সবাই যে ডাটাবেস করে, কিন্তু স্মার্ট বাংলাদেশের একটা অংশ হিসেবে ভবিষ্যতে দেখবেন সত্যিকার অর্থেই বাস্তবায়িত হবে। এবং সেখানে প্রতিটা দেশের প্রতিটা মানুষের বিভিন্ন রকমের অ্যাপস আছে, বিশেষ করে আইটি সেক্টর তো অনেক ডেভেলপ করছে, ইভেন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও তো ডেভেলপ করছে। আমি মনে করি সেটা বোধহয় আর স্বপ্নের মধ্যে থাকবে না। এটা অচিরেই দেখবেন আস্তে আস্তে আলোর মুখ দেখবে, এটা বাস্তবায়ন অবশ্যই হবে। যেমন একটি শেখ হাসিনার হাত ধরেই কিন্তু আমরা দেখবো যে প্রতিটা মানুষ সেবা পাচ্ছে, তার ডাটা যেগুলো আপনি বললেন, প্রফেসর নাহিদ ফেরদৌসী কিন্তু বলছেন, উনি যে স্বপ্নের কথাটা বলছেন যেমন শেখ হাসিনার স্বপ্নটাই কিন্তু উনি তুলে ধরছেন। আমি তাকেও ধন্যবাদ জানাই। এটা অবশ্যই অবশ্যই বাস্তবায়িত হবে। আমি তো সবসময় একটা কথা বলি সবার কাছে, আপনারা শুধু দোয়া করেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ব্রেনটা যেন ভালো থাকে, আল্লাহ যেন ভালো রাখেন। তাহলেই উনার হাত ধরে যে অসমাপ্ত কাজ যেগুলো রয়ে গেছে এগুলো কিন্তু এক এক করে দেখবেন খুব দ্রুততম সময়ে বাস্তবায়িত অসংখ্য অবশ্যই হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা আমরা করছি আমি। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদৌসী, আপনি ভাবতে থাকুন শেষ কথায় আপনি কি যুক্ত করবেন। আমি ততক্ষণে অধ্যাপক ডক্টর আহমেদ আল কবির স্যারের শেষ কথা সমাপনী বক্তব্য শুনে নিতে চাইবো। স্যার, আমরা শেষ করব, সমাপনী বক্তব্যে কি যুক্ত করবেন কবির স্যার? আমি সমাপনী বক্তব্যে যেটা অ্যাজ ইউজুয়াল সবসময় বলি, যেটা হচ্ছে যে আমাদের যে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, সিএইচসিপিস এবং অন্যান্য যারা কর্মী, যারা এই কমিউনিটি ক্লিনিক বা এগুলোতে কাজ করতেছে, তাদেরকে আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে তাদের ক্যাপাসিটি বিল্ডিং আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং এই কাজটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং এইটা নিব। আর দ্বিতীয় যে জিনিসটা বলবো, যেটা হচ্ছে আমাদের যুব সমাজকে যদি আমরা সম্পৃক্ত করি সকল কাজে, কমিউনিটি ইনভলভমেন্টের জন্য চালিকা শক্তি হিসাবে কাজ করবে আমাদের যুব সমাজ। আর এই যুব সমাজকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তখনই কিন্তু আমাদের সাকসেস আসবে। এবং এই সাকসেসটা যদি আমরা পেতে চাই, তবে অবশ্যই এই যুব সমাজকে ইনভলভ করে আমাদের কর্মসূচি করতে হবে, কমিউনিটি মোবিলাইজেশন অ্যাক্টিভিটিস বা কমিউনিটি লিডার্সদেরকে ইনভলভ করতে হলে যুব সমাজকে। এবং যুব সমাজকে যদি তাদের লাইফ স্কিল এডুকেশন গুলাকে যদি এই কমিউনিটি ক্লিনিকের সাথে সম্পৃক্ত করি, তখন কিন্তু দেখবো আমাদের একটা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, যারা যে প্রজন্ম আগামীতে যে নেতৃত্ব দিবে, সেইখানে স্বাস্থ্য বা তাদের যে লাইফ স্কিল বা যে পুরো ব্যবহার, সকল পর্যায়ে তাদের আর্থিক সামাজিক সকল ক্ষেত্রে তারা একটা নতুন পর্যায়ে পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা শেষ করব। অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদৌসী, সমাপনী বা শেষ বক্তব্যে কি যুক্ত করবেন? আমি একটু বলি যে অনেক সময় দেখা যায় যে আমাদের যদি সরকারি হাসপাতাল সম্পর্কে মানুষের একটা নেগেটিভ পারসেপশন থাকে, তো সবসময় আসলে নেগেটিভ না, অনেক পজিটিভ কাজ আমরা করি। এবং একজন স্বাস্থ্যকর্মী, আমরা যারা স্বাস্থ্যে কাজ করছি, তাদেরকে আমি বলবো যে আসলে এই আমাদের যেটা উচিত, আমরা যা করছি
এটা খুব কঠিন না। এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, এবং আমরা যদি সবসময় আমাদের সেবার মানটা বাড়ানোর চেষ্টা করি, আমরা যেটা গুণগত মান যদি বাড়ানোর চেষ্টা করি, রুগী যা চায় আমরা সেটুকু দেওয়ার চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী আসলে আমাদেরকে যা দেন, আমরা বাজেট, আমাদের নিজের বাজেট আমরা করছি, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো না, আমরা কিন্তু, আমার প্রতিষ্ঠানের কথা আমি বলি, যে আমি কিন্তু সরকারি যে টাকা পাই তাতে কিন্তু আমি আমার সব ওষুধ আমার রুগীকে আমি দিতে পারি। তো আমরা যদি আসলে সবসময় আমরা সেবার মানটা বাড়াতে থাকি, রুগীরা তো আমাদের কাছে বেশি কিছু চান না, একটু সেবা চান, একটু ভালো ব্যবহার চান। তো আমরা যদি আসলে আরেকটু মমত্ব বোধ, আরেকটু ভালোবাসা নিয়ে কাজ করি, আমার মনে হয় যে নেগেটিভ যে পারসেপশনটা আছে সেটি চলে যেতে বেশি সময় লাগবে না। আমরা সবাই একটু পজিটিভ ভাবে ভাবি, আমরা রুগীকে আরো একটু বেশি ভালোবাসি এবং বেশি সেবা দিই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রত্যেককে। যে আসলে আমরা বারবার এই কথাগুলো বলতে চাই, শেখ হাসিনা ইনিশিয়েটিভ প্রত্যেকটি কাজের মধ্যে তিনি দারুণভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যদি এই কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিই তাহলে এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশই হয়। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই এবং বৃহস্পতিবারে আমরা সবসময়ই ব্যতিক্রম আয়োজন করি। সবসময় চ্যানেল আইনের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। শুভরাত্রি।